আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন, গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা গুণগত রসায়ন অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের কোয়ান্টাম সংখ্যার গাণিতিক সমাধান এই টপিক নিয়ে আলোচনা করব। এখন কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের বোর্ড পরীক্ষাতে অনেক কোশ্চেন এসে থাকে, সুতরাং আজকে ভাইয়া বোর্ডে 2টা প্রশ্ন লিখে রাখছি এবং এই 2টা প্রশ্ন ভালোভাবে বুঝে আনসার করার চেষ্টা করব, যাতে পরবর্তীতে কোয়ান্টাম সংখ্যা থেকে কোনো প্রশ্ন আসলে আমরা সহজেই উত্তর করতে পারি। সো দেখো ভাইয়া, প্রথম প্রশ্নটা লিখে রাখছে, সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। প্রশ্নটা আশা করি সবাই বুঝতে পারছো। সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করতে বলা হয়েছে। এখন আসি, এই ধরনের প্রশ্ন আনসার করার ক্ষেত্রে আমরা প্রথমেই যেই পরমাণু দেওয়া থাকবে ওই পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে নিব। তাহলে আমরা এটা উত্তর করার চেষ্টা করি। দেখো, সোডিয়াম সোডিয়াম পরমাণুর পারমাণবিক সংখ্যা আমরা সকলেই আশা করি জানি, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11। এখন ইলেকট্রন বিন্যাস করে ফেলি, তাহলে 1s2 2s2 2p6 2d হয় না, তাহলে 3s1। দেখেন, সোডিয়াম পরমাণুতে স্বাভাবিক অবস্থায় যেহেতু পারমাণবিক সংখ্যা 11 এবং ইলেকট্রন সংখ্যাও থাকবে 11টি, তাহলে সোডিয়াম পরমাণুর সর্বশেষ ইলেকট্রনটি কোথায় অবস্থিত? ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 3s উপশক্তি স্তরে অবস্থিত। তাহলে সেটা আমরা লিখে ফেলব, সোডিয়াম এর সর্বশেষ ইলেকট্রনটি 3s উপশক্তি স্তরে অবস্থিত। এ পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি। এখন সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা সর্বশেষ ইলেকট্রনটা কোথায় অবস্থিত তা আইডেন্টিফাই করতে পারছি। এখন আমাদের যে 4টি কোয়ান্টাম সংখ্যা আছে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা, এই 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করব কার জন্য? সোডিয়ামের এই সর্বশেষ ইলেকট্রনটির জন্য। তাহলে প্রথমে প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করতাম, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে আমরা l দ্বারা প্রকাশ করতাম, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করতাম এবং স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা s দ্বারা প্রকাশ করতাম। এখন n মানে ইলেকট্রনটি কোন শক্তি স্তরে অবস্থান করতেছে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি সর্বশেষ ইলেকট্রনটি তৃতীয় শক্তি স্তরে অবস্থান করতেছে, তাহলে n সমান হবে 3। এবং তৃতীয় শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে অবস্থান করতেছে? তৃতীয় শক্তি স্তরে s উপশক্তি স্তরে অবস্থান করতেছে এবং s এর জন্য l এর মান জন্য কত হয়? 0 হয়। ভাইয়া আগের ক্লাসগুলোতে তোমাদের লিখে দিয়েছিলাম এবং বলছিলাম মানগুলা তোমরা মনে রাখবা, s p d f, এই 4টা আমাদের উপশক্তি স্তর এবং s এর জন্য মান ছিল 0, p এর জন্য 1, d এর জন্য 2 এবং f এর জন্য 3। তাহলে তৃতীয় শক্তি স্তরের s উপশক্তি স্তরে অবস্থান করায় n এর মান হবে 3, l এর মান হবে 0। এখন m এর মান যেন কি ছিল? আগের ক্লাসে আমরা পড়ছিলাম m এর মান হবে 0 সহ +l থেকে -l পর্যন্ত। আমাদের 0 তো সহ হবেই। এখন l এর মান এখানে আছে +0, মানে 0 আছে, তাহলে +0 থেকে যদি -0 হয়, এর সমস্ত মান আসলে 0 ব্যতীত আর কিছু হওয়া সম্ভবই না। তাহলে m এর মান হবে 0। এখন m এর মান 0 হলে s এর মান যেন কি হয়? m এর প্রতিটি মানের জন্য ±½ হয়। যেহেতু m এর মান আছে একটা মানে 0 এবং s এর জন্য যেহেতু সর্বশেষ আমরা জানতাম প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে এবং তাদের স্পিন হয় পরস্পর বিপরীতমুখী। যেহেতু এখানে একটা ইলেকট্রন আছে, আমরা তার জন্য চৌম্বক কোয়ান্টাম সংখ্যার মান দিব +½ এভাবে আমরা সোডিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান খুব সহজেই নির্ণয় করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং এর পরবর্তী আরেকটা প্রশ্ন ভাইয়া লিখে রাখছি এবং প্রশ্নটা খুব বেশি গুরুত্বপূর্ণ। নাইট্রোজেনের ষষ্ঠ ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। ঠিক একইভাবে এই ধরনের প্রশ্ন আনসার করার ক্ষেত্রে আমরা প্রথমেই ওই পরমাণুটির ইলেকট্রন বিন্যাস করে ফেলব। তাহলে সেম ওয়েতে আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করে ফেলি এবং নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 এবং ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2 এবং 2p3। এখন এই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা খুব সহজেই বুঝতে পারতেছি না যে নাইট্রোজেনের ষষ্ঠ ইলেকট্রন কোথায় অবস্থান করতেছে। সহজেই বোঝা যাইতেছে না। এর জন্য যেন আমরা কোন নীতি ব্যবহার করে থাকি? এর আগের ক্লাসে আমরা হুন্ডের নীতি পড়ছিলাম। এই ইলেকট্রনগুলা কোন অরবিটালে অবস্থান করতেছে বা কোন উপশক্তি স্তরে অবস্থান করতেছে
এর জন্য এটা সহজে নির্ণয় করার জন্য আমরা হুন্ডের নীতিতে বক্স পদ্ধতিতে ইলেকট্রন বিন্যাস করে থাকি। এর জন্য আমরা যদি বক্স পদ্ধতিতে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি 1s এবং 2s, যেহেতু s উপশক্তি স্তর এর জন্য অরবিটাল মানে বক্স হবে একটা, এবং p এর জন্য যেন কয়টা বক্স হয়, 3টা বক্স হবে। দেখেন এটা হবে 2px 2py এবং শেষে 2pz। সুন্দর। যেহেতু প্রথমে দুইটা ইলেকট্রন আছে এবং তারা পরস্পর বিপরীতমুখী স্পিনে প্রবেশ করবে, এবং ঠিক একইভাবে 2s উপশক্তি স্তরেও দুইটা ইলেকট্রন আছে এবং তারা বিপরীতমুখী স্পিনে অবস্থান করবে, এবং ঠিক এখানেই আমাদের হুন্ডের নীতির প্রয়োগ ঘটবে। হুন্ডের নীতিতে যেন কি বলছিল যে সমশক্তি সম্পন্ন অরবিটালে ইলেকট্রন এমনভাবে প্রবেশ করবে যেন তারা সর্বাধিক সংখ্যক অযুগ্ম বা বিজোড় অবস্থার সৃষ্টি করে, এবং এদের এই যে বিজোড় ইলেকট্রনগুলোর স্পিন হবে একমুখী। তাহলে দেখেন এখানে 2p উপশক্তি স্তরে 3টা ইলেকট্রন আছে এবং 3টা ইলেকট্রন প্রথমে এক একটা অরবিটালে অবস্থান করবে, একমুখী স্পিনে অবস্থান করবে। এখন এই হুন্ডের নীতিতে বক্স পদ্ধতির ইলেকট্রন বিন্যাসের সাহায্যে আমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে নাইট্রোজেনের ষষ্ঠ ইলেকট্রন কোথায় অবস্থান করতেছে। এটা কিন্তু আপনারা বুঝতে পারেন না। এখন দেখেন 1s এ 2টা ইলেকট্রন আছে এবং 2s এও 2টা ইলেকট্রন আছে, মানে এখানে 4টা ইলেকট্রন শেষ, এবং পঞ্চম ইলেকট্রন 2px অরবিটালে, এবং ষষ্ঠ ইলেকট্রন যেটা আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে ওই আমাদের কাঙ্ক্ষিত ইলেকট্রনটা 2px উপশক্তি স্তরে অবস্থান করতেছে বা 2px অরবিটালে অবস্থান করতেছে। 2py উপশক্তি অরবিটালে অবস্থান করতেছে। আমরা তাহলে লিখে ফেলি নাইট্রোজেনের 6th ইলেকট্রন 2py অরবিটালে অবস্থান করতেছে, অরবিটালে অবস্থানরত, এবং 4টি কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করতে বলা হয়েছে আমাদের। আগে আমরা 4টি কোয়ান্টাম সংখ্যা বের করি এবং তা পরবর্তীতে আমরা সেট আকারে প্রকাশ করে ফেলবো, ইজি। দেখেন 4টি কোয়ান্টাম সংখ্যা যেন আমাদের কি ছিল, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। মানগুলো আমরা নির্ণয় করতে ফেলি। দেখেন নাইট্রোজেনের ষষ্ঠ ইলেকট্রন 2py অরবিটালে অবস্থান করতেছে। এখান থেকে আমরা বুঝতে পারতেছি তাহলে n এর মান হবে 2, এবং p উপশক্তি স্তরে অবস্থান করায়, দেখেন py অরবিটালে তো অবস্থান করতেছে, py অরবিটাল কোথায় আছে, p উপশক্তি স্তরে আছে, এবং p উপশক্তি স্তরের জন্য ভ্যালু লিখে দিছি, l এর মান কত হবে, 1 হবে। তাহলে p এর জন্য l এর মান 1 হবে। এখন আসি, l এর মান 1 হইলে তো m এর মান 3টা হওয়া পসিবল। l এর মান 1 হইলে m এর মান কয়টা হওয়া পসিবল, 3টা হওয়া পসিবল। এখানে কোনটা হবে? এখন আসি, l এর মান যদি 1 হয় মানে p উপশক্তি স্তরের জন্য l এর মান হইছে 1, তাহলে m এর মান তো এরকম হতে পারে 0 + 1 - 1, যা আগের ক্লাসে আমরা দেখেছি। তাহলে l এর মান 1 হইলে তো m এর মান এই 3টার যে কোনোটাই হওয়া পসিবল। তাহলে কোনটা হবে আমরা এখান থেকে দেখব। দেখেন -1 0 + 1, আমরা সংখ্যা রেখার সংখ্যা রেখা আমরা যেভাবে প্রকাশ করি, যত বামে যাব আমরা -ইনফিনিটির দিকে যাব, যত ডানে যাব আমরা +ইনফিনিটির দিকে যাব। ঠিক আছে, ওইভাবে আমরা সর্ব যে বামে আছে তাকে আমরা -1, তারপরে 0 + 1 এভাবে প্রকাশ করছি। তাহলে দেখেন 2py মানে py অরবিটালের জন্য m এর মান কত হবে? আমরা এখান থেকে দেখতে পাচ্ছি l এর মান 1 হইলেও py অরবিটালের জন্য m এর মান হবে 0, মানে এই তিনটার যে কোনোটাই হতে পারে, তবে py এর জন্য m এর মান হবে অবশ্যই 0। এরপরে আসি, m এর মান 0 মানে m এর একটা মান হইলে, দেখেন যেহেতু py তে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে, এবং যা আমরা ধরতে পারি ঘড়ির কাঁটার দিকে অবস্থান করতেছে, এর জন্য আমরা +1 দিব। তাহলে 4টি কোয়ান্টাম সংখ্যার মান আমরা বের করতে পারছি। এখন আমরা সেট আকারে প্রকাশ করে দিলেই আমাদের প্রশ্নের উত্তর হয়ে গেল। দেখেন n l m এবং s, এটা একটা সেট আকারে লিখবো আমরা 2 1 0 এবং +1/2। আশা করি তোমরা সহজেই বুঝতে পারছো, এবং পরবর্তীতে এই ধরনের কোনো প্রশ্ন আসলে তোমরা একদম খুব ভালোভাবে আনসার করতে পারবা। তো আজকের ক্লাস এ পর্যন্তই। পরবর্তীতে কোয়ান্টাম সংখ্যার গাণিতিক সমস্যার সমাধানের আরেকটি ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।